আচ্ছা, আমি গত দিনের আহ পোর্শনের সামান্য একটু কিছু একটুখানি আলোচনা করি, করে তারপরে হচ্ছে আমি আহ আমার মূল আলোচনায় ঢুকি। প্রথমেই আমি একটু ডিসক্লেমার দিয়ে নিতে চাই। দেখেন, শেয়ার বাজারে বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ণ। আপনারা জেনে বুঝে কেউ যদি আমার এই একটা ক্লাস করে মনে করেন যে না আমি শেয়ার বাজারের গুরু হয়ে গেছি, ওয়ারেন বাফেটের লেভেলে চলে গেছি, যে আমি এখন বিও অ্যাকাউন্ট ওপেন করে, ওপেন করতে তো 400-450 টাকা লাগে, তাহলে ওপেন করে আমি এখন থেকে ইনভেস্ট করা শুরু করি অথবা ট্রেড করা শুরু করি। দেখেন, এইখানে কিন্তু হিউজ রিস্ক আছে। আপনার টাকা লস হয়ে যাবে, একবারে শেষ হয়ে যাবে না, বাট লস হয়ে যাবে। সো জেনে বুঝে অন্তত কিছু বইপত্র পড়ে ইনভেস্টিং এর উপরে তারপরে হচ্ছে এই লাইনে যাওয়া বেটার। অনেকে দেখি যে আপনারা এই বিষয়টা মানে অন্য ক্লাস না করতে চাইলেও এই ক্লাস দেখি যে সবাই খুব আহ মনোযোগ দিয়ে করেন, এবং সবাই অন্য ক্লাসে প্রশ্ন না করলেও এই ক্লাসে ঠিকই প্রশ্ন করছে আর কি। তো সেটা দেখে বুঝলাম যে আপনাদের ইন্টারেস্ট আছে। দ্যাটস গুড যে আপনাদের ইন্টারেস্ট আছে, এবং এটা খুব ভালো সেক্টর যে আপনি যখন জব করবেন বা যখন নিজে ইনকাম শুরু করবেন, তখন আপনি আপনার অর্জিত টাকাটাকে কিভাবে বেস্ট ওয়েতে আপনি গ্রো করাতে পারেন, তার একটা অন্যতম উপায় হতে পারে এই শেয়ার মার্কেট। এনি কাইন্ডস অফ ইনভেস্টমেন্ট ইজ গুড ইন টার্মস অফ ডাবলিং অর ট্রিপলিং মানি। তো ইনভেস্টমেন্টটা আপনারে লাভ দিবে। তো আপনি কোথায় ইনভেস্ট করবেন? অজস্র উপায় আছে আপনার। গোল্ড আছে, জমি আছে, তারপরে হচ্ছে আপনার স্টক আছে, বন্ড আছে, তারপরে বাংলাদেশে খুব প্রচলিত যেটা সঞ্চয়পত্র আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় আপনি ইনভেস্ট করবেন। এছাড়া আপনি ফিজিক্যালি বিজনেস করতে পারেন। তো আপনার ইনভেস্টমেন্টটা সিকিউর করার একটা ভালো উপায় হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্ট করা, কিন্তু এখানে খুব বিশাল রিস্ক হচ্ছে যে আপনি জেনে বুঝে যদি আপনি মাঠে না নামেন, আপনার আপনার কিন্তু সামনে ভয়াবহ বিপদ বলে দিচ্ছি। এই জন্যে কেউ যদি সামনের দিনে এই কাজ করতে চান, তাহলে আর একটু শেখেন। আমার যদি কারোর খুব ইন্টারেস্ট থাকে, আমার সাথে যোগাযোগ করেন, আমি কিছু সফট কপি বই টই দিয়ে দিব না, বা কিছু চ্যানেল ট্যানেলও সাজেস্ট করে দিব না, যে অ্যাটলিস্ট দুই টাইপের অ্যানালাইসিস আছে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। যারা শেয়ার টেয়ার কেনা বেচা টেচা করে তাদের ক্ষেত্রে দেখবেন যে এই দুইটা টার্ম খুব মানে কমন। তো দুই টাইপের কাজ আপনি করতে পারেন স্টক মার্কেটে। একটা হচ্ছে ইনভেস্টিং, এটা লং টার্মের জন্য আপনি টাকাটা ইনভেস্ট করবেন, ওই টাকা থেকে প্রাপ্ত মুনাফা আপনি আবার মানে ডিভিডেন্ড দ্বারা আপনি আবার রিইনভেস্ট করবেন, করতে করতে এক পর্যায়ে যেয়ে আপনার এটা একটা হিউজ লাভ দিবে। এটা অপেক্ষাকৃত সেফ অপশন। অপেক্ষাকৃত সেফ অপশন, আপনার লস খাওয়ার চান্স অনেক কম। আরেকটা আছে ট্রেডিং। ট্রেডিং, এই ট্রেডিং কিন্তু হেভি রিস্কি। মানে হচ্ছে আজকে কিনলাম, দু একদিন পরে দাম বেড়ে গেলে বিক্রি করে দিলাম। কিন্তু ম্যাক্সিমাম কেসে হয় কি, যারা অপরিপক্ক, টেকনিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে হিউজ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, বিভিন্ন চার্ট অ্যানালাইসিস আছে, যে অ্যানালাইসিস গুলো আসলে টাইম সিরিজ অ্যানালাইসিস অনেকে করে থাকে। ইদানিং তো অনেকে আবার মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এটা প্রেডিক্ট করে। কিন্তু আলটিমেটলি ওই প্রেডিকশনও সবসময় কিন্তু কাজ করে না, কেননা যে ফ্যাক্টর গুলো কনসিডার করে প্রেডিকশন করা হয় তার বাইরেও কিছু ফ্যাক্টর থাকে, সেগুলো দেখা যাচ্ছে যে মানুষের সেন্টিমেন্টকে নাড়া দেয়, এবং তার কারণে আপনার মার্কেটে একটা উথাল পাথাল হয়ে যেতে পারে, বা যেটা বাড়ার কথা ছিল সেটা কমে যেতে পারে। সো এই ট্রেডিংটা হচ্ছে অপেক্ষাকৃত রিস্কি। এই ট্রেডিং এর জন্য মানে সবচেয়ে বেশি দরকার হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এর। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে যে আপনি ইনভেস্টিং করতে চান লং টার্মের জন্য, যে কোম্পানিটা আসলে কেমন, কোম্পানিটার গ্রোথ কেমন, কোম্পানি কেমন করতেছে মার্কেটে, এবং তাদের ব্যবসা কেমন চলতেছে, তারা কেমন লভ্যাংশ আমাকে শেয়ার করবে, এই ওভারঅল বিষয়টার উপর বেস করে আপনি এই ইনভেস্টিং এর ডিসিশনটা নেন, এবং সেটা যাতে রিইনভেস্ট করতে থাকেন। ওয়ারেন বাফেট যেটা করেছিল, ওয়ারেন বাফেট কিন্তু একসময় দুনিয়ার সেরা ধনী ছিল। তো ওয়ারেন বাফেট কিন্তু বিশেষ করে অ্যাপল, কোকা কোলা, এইগুলাতে এইগুলার শেয়ার সে প্রচুর স্টক মার্কেটে কিনছিল। কিনে সেই শেয়ার থেকে প্রাপ্ত মুনাফা অর্থাৎ ডিভিডেন্ডকে সে রি ইনভেস্ট করছে, আবার ইনভেস্ট করছে, এবং ইনভেস্ট করতেই থাকছে আলটিমেটলি সে একসময় পৃথিবীর সেরা ধনী হয়ে গেছিল। বাট সেটা কিন্তু তাকে অনেক পড়াশোনা করতে হয়েছে।
শেয়ার মার্কেটে যারা ভালো করেছে তারা দৈনিক 10-15 ঘন্টার উপরে বই পড়ছে বিভিন্ন, এবং বিভিন্ন অ্যানালাইসিস করছে। তো একদিনে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখে আপনি যদি এখানে আসেন, আপনার জন্য একদম বিধিবদ্ধ সতর্কীকরণ, সাধু সাবধান। এখানে কিন্তু একদম আপনি ধরা খেয়ে যাবেন। রাতারাতি ধনী হওয়ার কোনো পথ পৃথিবীতে নাই। ইনভেস্টমেন্ট দুই রকম হয়, একটা হচ্ছে যে আপনার মানি, একটা টাইম, আর আপনার পরিশ্রম বা মেধা। এই সরি, তিন রকম হয়। এই তিন বিষয়ের সমন্বয় না হইলে হবে না। কিন্তু টাইম এখানে খুব বড় একটা ফ্যাক্টর, আপনার মেধা, আপনার পরিশ্রম একটা খুব বড় একটা ফ্যাক্টর, টাকা লেস ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো আপনি রাতারাতি ধনী হওয়ার কোনো উপায় পৃথিবীতে এখনো আবিষ্কার হয়নি, বা 2-1 বছর 3 বছর 5 বছরের মধ্যে ধনী হয়ে যাওয়ার উপায় পৃথিবীতে আবিষ্কার হয়নি। সেই জন্য ধনী হওয়ার উদ্দেশ্যে এখানে কেউ আসলে কিন্তু ধরা খাবেন। কিন্তু রিয়েলি যদি কেউ জেনে শুনে আসতে চান, তার জন্য এটা একটা চমৎকার জায়গা। চমৎকার, যদিও বাংলাদেশে রেগুলেটরি বোর্ডগুলোর অবস্থা আহ, একদম আশানুরূপ নয়, তবে একবার হতাশাব্যঞ্জকও নয়। সো আপনারা যদি কেউ শিখে আসতে চান, আপনারা আসতে পারেন, কিন্তু না শিখে আসবেন না। দ্বিতীয় সতর্কীকরণ হচ্ছে আইডল মানি, নট অ্যাক্টিভ অর রিকোয়ার্ড মানি। দেখেন, শেয়ার বাজারে সেই জিনিসটাই ইনভেস্ট করতে হয় যেটা হচ্ছে আপনার আগামী 20 বছরে কাজে লাগবে না। যে টাকা যে টাকা আপনার এক্ষুনি কাজে লাগবে, বা মানে 1 বছরের মধ্যে কাজে লাগতে পারে, সেই টাকা এখানে কখনো ইনভেস্ট করতে নাই, করলে আপনার জন্য ক্ষতি ছাড়া কখনো সুফল বয়ে আনবে না। অ্যাটলিস্ট আপনি যে টাকায় 5 বছর হাত না দিলেও আপনার কিচ্ছু হবে না, সেই টাকাটা নিয়ে মাঠে নেবেন। না হলে কিন্তু আপনারা লস খেয়ে যাবেন। পরে আমরা দোষ দিবেন যে স্যার ক্লাস নিছিল, শেয়ারের টুকটাক জিনিসপত্র দেখাইছিল, তাই শুনে ইনভেস্ট করতে যে আমরা ধরা খেয়ে গেছি। পরে আমার কাছে আসলেও কিন্তু আমি টাকা ব্যাক দিতে পারবো না। কথা বুঝছেন? আর অ্যাক্টিভ মানি যেটা আপনার দরকার সেটাই করবেন। আর কখনোই লোন নিয়ে এইখানে ইনভেস্ট করার কথা ভাববেন না, কানে মোড়া দিয়ে দেন। কানে মোড়া দিয়ে দেন যে কখনোই লোন নিয়ে এই ধরনের কাজে, কারণ এখানে হাই রিস্ক। হাই রিস্কের জায়গায় কখনো লোন নিয়ে আসলে আপনি দেউলিয়া হওয়া ছাড়া, এবং আপনি একদম একদম টোটালি গরিব হয়ে যাওয়া ছাড়া আপনার আর কোনো ভবিষ্যৎ নাই যদি লোন নিয়ে এখানে আসেন। এবং যদি অ্যাক্টিভ মানি, যেগুলো আপনার খুব দরকারি টাকা, সেই দরকারি টাকা যদি আপনি এইখানে নিয়ে আসেন, এসে যদি ইনভেস্ট করতে আসেন, তাহলে আপনার একদম মানে সবকিছু হারায় ফকির হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তো এই বিধিবদ্ধ সতর্কীকরণ ডিসক্লেমার আমি দিয়ে রাখলাম, জেনে শুনে কাজ করেন। কেউ যেন আমার এই একটা ক্লাস, এটা খুব ফান্ডামেন্টাল অফ ইকোনমিক্স এর জাস্ট সামান্য একটা পার্ট আমি দেখাইছি, যে জাস্ট ডেফিনিশন গুলা, টার্মিনোলজি গুলা। সো এইটার উপর বেস করে আপনারা ধরে নিয়েন না যে আপনারা ওয়ারেন বাফেট হয়ে গেছেন। হ্যাঁ, হতে পারবেন, ডেফিনেটলি আপনারা হতে পারবেন, সে পটেনশিয়ালিটি আপনাদের মধ্যে আছে। বাট তার জন্য আপনাদের পড়াশোনা করতে হবে এবং সময় দিতে হবে লং টাইম। অ্যাটলিস্ট 1 বছর পড়াশোনা না করলে এই বিষয়ের উপর একটা না, আপনারা একজন স্মার্ট ইনভেস্টর হতে পারবেন না। আর মানে একদম সিকিউর একটা আর্নিং আগে না আসার আগে এইসব জায়গায় ইনভেস্ট না করাটাই বেটার। অল্প পরিমাণে করতে পারেন সেটা আলাদা বিষয়, বাট যখন আপনার সিকিউর ইনকাম আছে তখনই এইসব জায়গায় চান্স দেওয়া হয়। কারণ আমি বলছি যে এটা অবশ্যই আইডল মানি হতে হবে। আ- মানে একদম 5-10 বছর হাত না দিলেও সেই টাকায় আমার কিছু যায় আসে না। তো এরকম টাকা আমি ইনভেস্ট করব। তো এই সতর্কবাণী আপনারা কি বুঝছেন? দু একজন একটু রেসপন্স করা। জি স্যার। আচ্ছা, তাহলে আমি দেখি, আগের দিন আমি বলছিলাম যে শেয়ার মার্কেট কি জিনিস, স্টক কি, কোম্পানির ওনারশিপের ক্ষুদ্র পার্ট, সেটা আমরা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কিনতে পারি। প্রফিট দুই রকমের হতে পারে, একটা হলো ডিভিডেন্ড, একটা হচ্ছে ক্যাপিটাল গেইন। আর বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমি দেখাইছিলাম, স্টকস, বন্ডস, বিভিন্ন সিকিউরিটিজ, এগুলো সব একত্রে সিকিউরিটিজ বলে, বিলস, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দেখাইছিলাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট লিখে দিই যে আসলে শেয়ারের দাম যদি কম বেশি হয়, তাহলে আপনার কোম্পানির, যে কোম্পানির শেয়ার আমি কিনেছি, তার উপরে কি প্রভাব পড়ে। তো যদি দাম বেড়ে যায় শেয়ারের, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য এক্সপানশন পলিসিতে সহজ হয়, কোম্পানিটারে আর একটু বড় হতে পারে কোম্পানি, কোম্পানির কনফিডেন্স বাড়ে, ইনভেস্টররা অ্যাট্রাক্টেড হয়, যার কারণে কোম্পানির ওভারঅল গ্রোথ নিশ্চিত হয়। কিন্তু অন দা আদার হ্যান্ড যদি কমে,
সেক্ষেত্রে কিন্তু উল্টা ঘটনা ঘটে। আমি আর ডিটেলসে গেলাম না যেহেতু গতকাল দেখিয়েছি। আচ্ছা, আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ প্রথমবার, এটা হচ্ছে প্রাইমারি মার্কেট, আর এটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। তো প্রাইমারি মার্কেটের ঘটনা হচ্ছে যে একটা কোম্পানি যখন প্রথম পাবলিক লিমিটেড কোম্পানি হবে তখন হচ্ছে তাদের প্রথম টাইম যে শেয়ার গুলো ছাড়বে সেইগুলোর আমরা বলি আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। দেন ওই ইনিশিয়াল পাবলিক অফারিং গুলো লটারি হয় সাধারণত, কারণ সবাই কিনতে চায়। তো লটারি হয়ে যারা যারা পায়, পাওয়ার পরে ওইটা হচ্ছে আপনার তারা হোল্ড করে, এবং দ্বিতীয়বার যখন তারা বিক্রি করে তখন কিন্তু তারা সেকেন্ডারি মার্কেটে যে বিক্রি করে। তো ওইটার তখন সেকেন্ডারি শেয়ার হয়ে গেল, এবং তারপর থেকে এটা সেকেন্ডারি থাকবে, তখন আর প্রাইমারি হওয়ার সুযোগ নাই, প্রথমবার হচ্ছে প্রাইমারি যখন আইপিও থাকে। আচ্ছা, মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট আমি বলছিলাম। মানি মার্কেট বলতে ট্রেজারি বিল, কোম্পানি পেপারস, এগুলো বোঝায় যা দিয়ে শর্ট টার্মের জন্য গভর্নমেন্ট বা কোনো বড় কোম্পানি পাবলিকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে। এই ক্ষেত্রে রিস্ক লো কিন্তু রিটার্ন রিটার্ন লো। আর ক্যাপিটাল মার্কেট বলতে স্টক বন্ডস এগুলোরে বোঝায় যেগুলো লং টার্মে গভর্নমেন্ট বন্ডের মাধ্যমে ঋণ নিয়ে থাকে। আর স্টক হচ্ছে কোম্পানির ওনারশিপ, কোম্পানি পাবলিকের কাছে বিক্রি করে থাকে। এখানে হাই রিস্ক কিন্তু রিটার্নও অনেক হাই। সবসময় যেখানে রিটার্ন বেশি সেখানে রিস্কও বেশি। আচ্ছা, মানি মার্কেট আর এর ক্যাপিটাল মার্কেটের আমি আহ, পার্থক্য দেখতে বলেছিলাম, আমি ডিটেলস দেখাই দেয়নি কারণ আমি কিন্তু গতকাল আলোচনা করেছিলাম, সেইগুলোই জাস্ট এখানে টেবিল আকারে উপস্থাপন করা। আচ্ছা, এরপরে আমি কিছু সেকশন দিছি যে এক্সট্রা। এই জিনিসগুলো হচ্ছে আসলে যার ইন্টারেস্ট নাই, একদমই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ না। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, যে খুবই ইন্টারেস্ট, তারা হচ্ছে এই ডেফিনেশন গুলো একটু দেখতে পারেন। না দেখলেও আপনার মানে স্টাডির জন্য খুব ক্ষতি কিছু হয়ে যাবে না। যে ডিপি, ডিপোজিটরি পার্টিসিপেন্ট বা ব্রোকারেজ হাউস বলে থাকে, এই দুইটা জিনিস একই টাইপের জিনিস। এরা কি করে, আপনার বিও অ্যাকাউন্ট খোলার মানে বেনিফিশিয়ারি ওনারশিপ অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয়। দিয়ে আপনি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কি করতে পারেন, আহ ইয়ে করতে পারেন, কি বলে আপনার শেয়ার কেনা বেচা করতে পারেন। এই দুটা মোরাললেস সেম টার্ম। মোরাললেস মানে বাংলাদেশের ক্ষেত্রে সেম টার্ম, এটার কোনো পার্থক্য নেই। আচ্ছা, এরপরে বেনিফিশিয়ারি ওনারশিপ অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি শেয়ার কেনাবেচা করবেন এবং জমা রাখবেন। ব্যাংকে যেমন টাকা জমা রাখা যায়, বিও অ্যাকাউন্টে শেয়ার জমা রাখা যায় এবং সেটা দিয়ে কেনাবেচা করা যায়। সিডিবিএল, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, কার নামে কতটা শেয়ার আছে, কে কার কাছে ট্রানজাকশন করতেছে, ট্রান্সফার করতেছে, এই জিনিসগুলা রেকর্ড রাখা হচ্ছে সিডিবিএল, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। বিএসইসি মানে হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। এটা হচ্ছে আপনার এই লাইনটা একটু পড়তেছে, এটা একটু গুরুত্বপূর্ণ। BSEC is the regulatory body that oversees the stock market in বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের স্টক মার্কেটে যত আইন কানুন প্রণয়ন করে এবং মানে নিয়ন্ত্রণ করে, যত ধরনের নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ করে হচ্ছে এই এই কমিশন, এই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটা নিয়ন্ত্রণ কেন দরকার হয়? তাহলে তো মানুষ বাংলাদেশের মানে সাধারণ বাংলাদেশের বলো না, সারা পৃথিবীর মানুষের মধ্যে মানে যদি সুযোগ পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানুষ দুর্নীতির আশ্রয় নিতে পারে। সো আমরা যেন স্বচ্ছতা অর্থাৎ ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে পারি, করাপশন যাতে দূর করা যায়, সেক্ষেত্রে এই বিএসএসি আপনার এই মানে নিয়ন্ত্রণটা করে থাকে। ইনভেস্টর দ্বারা তাদের টাকাটা যাতে হারাই না যায়, টাকাটা নিয়ে যাতে কেউ ভাগতে ভেঙে যেতে না পারে, সেই জিনিসটা নিশ্চিত করে এই এই কমিশন। এবং ট্রেডিংটা যাতে মানে ফেয়ার হয়, অর্থাৎ আমি দেখাচ্ছি ইচ্ছা করে দাম বাড়াই দিল কোনো আহ, কয়েকজনের কোনো চক্র, এটা যাতে না ঘটে। যদিও বাংলাদেশে ইতিপূর্বে আমরা মানে অদূর অতীতে আমরা কিন্তু খুব দেখেছি যে এই আনফেয়ার মিন্স অ্যাডাপশন ফেয়ার শেয়ার মার্কেট এবং শেয়ার মার্কেট কেলেঙ্কারি বলে যদি আপনারা সার্চ দেন, অনেক কেলেঙ্কারি আপনারা পেয়ে যাবেন। তো এই কেলেঙ্কারি গুলো যাতে না হয় সেই জন্য এই কমিশন কাজ করে থাকে। তো আহ এমনি বাংলাদেশের কি অবস্থা ছিল বা এখনো আছে এটা আপনারা সবাই জানেন, সেটা আমরা মানে একাডেমিক ক্ষেত্রে আলোচনা করতে চাই না। তো আহ, এতটুকু আলোচনা করবো যে এই ধরনের অ্যানোমালিস গুলো যাতে সামনের দিনে আহ, না হয়, বিএসসি যেন আরো কঠোর পদক্ষেপ নেয়, এটা আশা করতে পারি আমরা। ফেস ভ্যালু অর্থাৎ হচ্ছে একটা আহ, এক পিস শেয়ারের যে ইনিশিয়াল কস্ট, সেটা কত, ইনিশিয়াল মানে প্রাইসটা কত। দ্য ফেস ভ্যালু ইজ দ্য অরিজিনাল কস্ট অফ এ শেয়ার অ্যাজ মেনশন ইন দ্য কোম্পানিজ বুক। মানে কোম্পানি ওইটা যখন বিক্রি করছে তখন তার আহ, সে রেকর্ড করছিল কত টাকায়, সে কত টাকায় ছাড়ছিল, সেটাই হচ্ছে মানে আসল মূল্যমান যেটা। ঠিক আছে। তো ডেভিডেন্ড যেটা লভ্যাংশ, ডেভিডেন্ড ইল্ড মানে হচ্ছে প্রাপ্য লভ্যাংশ। যাই হোক, এইগুলো আপনার কারো মানে স্টক, আচ্ছা স্টক এক্সচেঞ্জটা একটু বলি। স্টক এক্সচেঞ্জ ইজ দ্য মার্কেট প্লেস হোয়ার স্টকস বন্ড অ্যান্ড আদার সিকিউরিটিজ আর
বট অ্যান্ড সোল্ড, মানে এখানে ট্রেড হয়, মানে এখানে আপনি কেনা বেচা করতে পারবেন, সেই মার্কেটটাই হচ্ছে আপনার এই স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে দুইটা আছে, এটা গতকালই আলোচনা করছি। এর পরের বিষয়গুলো যদি আপনারা বিভিন্ন মানে ইন্ডেক্স আছে, যে ইন্ডেক্স কিভাবে মুভ করে, প্রাইস কিভাবে চেঞ্জ হয়, বুঝছেন? এই বিষয়গুলো আপনারা ওই যে চাহিদা যোগান, গতকাল বলছি যে সাপ্লাই এবং ডিমান্ডের বেসিসে আর কি এটা হয়। তো এই বিষয়গুলো আপনার এখানে আমি সংক্ষেপে দিয়ে দিয়েছি, যদি কারোর খুব ইন্টারেস্ট থাকে দেখে নিয়েন। আহ, এই এই দুইটা জিনিস একটু ভালো করে অথরাইজ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, এটা গুরুত্বপূর্ণ। মানে যদি কেউ মানে বাজার সম্বন্ধে, ধরো নেট অ্যাসেট ভ্যালু, তারপর আর্নিং পার শেয়ার, এগুলো হচ্ছে মানে কেউ যদি ব্যবসা করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এক্সামের জন্য এর আগে পর্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা এই পর্যন্ত দেখতে পারেন সর্বোচ্চ। এরপরে আর যাওয়ার দরকার নেই, কারণ ওইটা আমি নিচে নামাই দেই। এই এই অংশটা আমি নিচে নামাই দিই, যাতে হচ্ছে আপনারা এই এই অংশটা আপনারা পড়েন, এই অংশটা দরকার আছে, এই অংশটা একটু কম বেশি দরকার আছে। তো আপনারা হচ্ছে এর পরের অংশ আপনাদের আর পড়ার দরকার নাই, মানে এক্সামের জন্য বা আমার এই কোর্সের জন্য পড়ার দরকার নাই। কারোর জন্য যদি এক্সট্রা ইন্টারেস্ট থাকে তারা এই অংশটুকু পড়তে পারেন, না হলে প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমরা নেক্সট টপিকে যাব। আপনারা যদি রেডি থাকেন তাহলে নেক্সট টপিক সেকশনে আমি ওপেন করতে যাচ্ছি। কেউ সিয়াম হ্যালো বলতেছেন, কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, এই পর্যন্ত যা বলছি কারো কোনো প্রশ্ন থাকলেও বলতে পারেন। আমি নেক্সট টপিকে যাচ্ছি। কাইন্ডলি কারো প্রশ্ন থাকলে বা বুঝতে না পারলে বলতে পারেন, আমি নেক্সট টপিকে যাচ্ছি। স্যার, ওই যে ট্রেডিং এর যে কথাটা বললেন স্যার, হ্যাঁ। এখানে তো অনেক রিস্ক থাকে স্যার। এটা কি স্যার ভালোভাবে শিখে নামা উচিত, নাকি স্যার মোটামুটি একটু আইডিয়া নেই স্যার ওই থ্রুতে নামাটা? না না, মোটামুটি আইডিয়া নিয়ে তো কখনোই না। ট্রেডিং যদি শোনেন, ইনভেস্টমেন্ট অর্থাৎ হচ্ছে আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মোটামুটি আপনি বুঝতে পারবেন। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা বুঝে আপনি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে একদম মানে সহজ বিষয়গুলো, যে আপনার কোম্পানি কেমন ভাবে চলে, তার ক্লিয়ার অ্যাকাউন্টস আছে কিনা, অ্যানুয়াল রিপোর্ট, কোম্পানি অ্যানুয়াল রিপোর্ট আমি দেখাচ্ছি দাঁড়ান। আপনাদের হচ্ছে ধরেন ব্রাউজার ওপেন করে দাঁড়ান, আমি দেখাচ্ছি। ওয়েট। ধরেন স্কয়ার ফার্মাসিউটিক্যালের ধরেন অ্যানুয়াল রিপোর্ট, এই অ্যানুয়াল রিপোর্টটা আপনি দেখতে পারেন মানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য। তো এই যে এখানে পিডিএফ আকারে পেয়ে যাবেন, বিভিন্ন রকম পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এই যে এই কোম্পানিটা দেখাচ্ছি বলে মানে ডিসক্লেমার দিয়ে নেই, এই কোম্পানিটা দেখাচ্ছি বলে মানে এরা প্রমোট করতেছি না কিন্তু। কারণ যেহেতু এটা আবার রেকর্ডিং করে দিব, এগুলো আসলে বলে দেওয়া উচিত। এটা আমি প্রমোট করছি না, জাস্ট দেখানোর জন্য যে কোনো একটা র্যান্ডম কোম্পানি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই অ্যানুয়াল রিপোর্ট আপনারা দেখতে পারেন যে এদের অ্যাকাউন্টস ক্লিয়ার আছে কিনা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একদম, আপনারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বোঝা শিখেছেন না? এই যে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এ, তারপরে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে যে আপনার ইয়ে ছিল, অ্যাকাউন্টিং ছিল, এগুলোতে আপনারা কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখছেন। তো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো আপনি যদি বুঝতে পারেন, বোঝা শিখে থাকেন, তাহলে এইখানকার অ্যানুয়াল রিপোর্ট গুলো দেখে আপনি এই যে কোনটা বাড়তেছে কি কমতেছে, কোম্পানির ফিউচার কি, বাজারে তাদের রেপুটেশন কেমন, এবং 10-15 বছর তারা সাস্টেন করবে কিনা, এই বিষয়গুলো আপনারা দেখে, বা পার শেয়ারের তাদের আর্নিং কত, গত বছর কতটুকু ডিভিডেন্ড, এগুলো আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও পাবেন। আপনি স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে বা এসিডাং স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে একদম খুব ইজিলি পাবেন। এখানে ধরেন যে কোনো একটা র্যান্ডম কোম্পানি, ধরেন এই যে বার্জার, এটা ক্লিক করি বার্জার। এখানে ধরেন এই যে এদের আহ, এই যে ফার্স্ট কোয়ার্টারে আর্নিং কত, এই যে আর্নিং পার শেয়ার কত, আর্নিং পার শেয়ার ফার্স্ট কোয়ার্টারে কত সেটা দেখাচ্ছে। তারপর পি রেশিও, মানে আহ, আপনার হচ্ছে আর্নিং মানে পি রেশিও হচ্ছে আহ, এক আহ, 1 টাকা ইনকাম করার জন্য কয় টাকা আপনার ইনভেস্ট করা লাগছে, সহজ কথা যদি মানে একদম ইজিলি বলি। তারপর হচ্ছে এই 23-এ তাদের পার শেয়ার আর্নিং কত ছিল, তারা কতটুকু ডিভিডেন্ড ইল দিছে, কত পার্সেন্ট ডিভিডেন্ড দিছে। হ্যাঁ, তারপরে এদের হচ্ছে কত পার্সেন্ট শেয়ার ডিরেক্টরদের হাতে আছে, মানে এই কোম্পানির 95% শেয়ারই মানে যারা ডিরেক্টর বা যারা প্রতিষ্ঠাতা স্পন্সর ওদের হাতেই রয়ে গেছে। ইনস্টিটিউট বিভিন্ন প্রতিষ্ঠান কিনছে হচ্ছে প্রায় 3.68%, আর মাত্র পাবলিকের হাতে আছে মাত্র 1.12%। সো এই বেশি কম থাকলে কি হয়, এই বিষয়গুলো আছে, আমি এত ডিটেলসে যাচ্ছি না। আর আমি এই বিষয়ে আসলে এত মাস্টারও না, মানে আমিও টুকটাক ওই যে আপনাদের মতো এই ফান্ডামেন্টালস অফ ইকোনমিক্স দেখছি, টুকটাক ঘাটাঘাটি করে শিখছি।
মানে আমিও এই বিষয়টার অত মানে এক্সপার্ট না। সো এই বিষয়ে বেশি বলতে গেলে আমার জন্য ভুল হবে এবং সেটা বিব্রতকরও বটে। কারণ এইটা আসলে যারা ফাইন্যান্সের স্টুডেন্ট বা যারা বিশেষ করে ফাইন্যান্স বা কোর ইকোনমিক্স এর স্টুডেন্ট যারা, কোর ইকোনমিক্স ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট যারা, তারা এই বিষয়গুলা আমার মনে হয় একটু ভালো বলতে পারবে। তো তাদের সাহায্য নিতে পারেন। তো যেটা বলতেছিলাম, যিনি প্রশ্ন করলেন যে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, যে লং টার্মের জন্য টাকা ইনভেস্ট করবেন, সেটা আবার রিইনভেস্ট করবেন, টাকা আপনার এক্ষুনি লাগতেছে না, 10 বছর, ওই দেখা যাচ্ছে আপনার 10,000 টাকা আছে, 10 বছর আপনি ফেলায় রাখলেও আপনার যায় আসে না। তো এরকম টাকা নিয়ে যদি আপনি মানে অল্প জেনেও এরকম এই এই বিষয়গুলো, শুধু এইসব বিষয়গুলো যদি খোঁজ নিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, শুধু এই কথাটা মনে রাখেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারবেন। বাট ট্রেডিং যদি করতে চান, এটা খুবই রিস্ক, খুবই হাই রিস্ক। সো আপনি যেটা প্রশ্ন করলেন যে আপনার অল্প কিছু শিখে অল্প কিছু জেনেই মাঠে নামা ঠিক হবে কিনা, কখনোই না, একদম কখনোই না। আমি বারবার নিষেধ করতেছি, আপনার কিন্তু খুবই ক্ষতি হয়ে যাবে ফাইন্যান্সিয়ালি। সো আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস, যদি আপনি ট্রেডিং করতে চান, টেকনিক্যাল প্লাস ফান্ডামেন্টাল তো জানাই লাগবে, সাথে টেকনিক্যাল অ্যানালাইসিসও জানা লাগবে। মানে টেকনিক্যাল অ্যানালাইসিস ওখানে মানে মেইনলি লাগে। সো টেকনিক্যাল অ্যানালাইসিস জন্য হিউজ ম্যাথমেটিক্যাল মডেল আছে, হিউজ ফর্মুলা আছে। তারপরে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন মানে ইন্ডেক্স, বিভিন্ন ম্যাথমেটিশিয়ানরা বিভিন্ন থিওরি দিছে। তারপরে হচ্ছে এই ধরনের থিওরি গুলো আপনার খুব ভালোভাবে না জেনে, চার্ট সম্বন্ধে, গ্রাফ গ্রাফ সম্বন্ধে খুব ভালোভাবে না জেনে নামলে আপনার ক্ষতি হবে। সো যদি ওই ধরনের মানে কিনবেন আর বেচবেন, দাম বাড়লে বেচবেন, এইভাবে যদি কেউ নামতে চায়, তার জন্য অবশ্যই খুব ভালোভাবে জেনে মাঠে নামতে হবে। না হলে তার জন্য বিপদ মানে মানে খুবই মহা বিপদ অপেক্ষা করতেছে। আমার মনে হয় প্রশ্নের উত্তর পাইছেন। জি স্যার। আচ্ছা, আমি নেক্সট টপিকে চলে যাই। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে নেক্সট টপিকে চলে যাচ্ছি। একটুখানি কাইন্ডলি আগে আগে একটু দ্রুত বলেন, আমার শেষ ক্লাস তো, তো একটু রেসপন্স করেন। না স্যার। স্যার প্রশ্ন নেই স্যার। আচ্ছা, ওকে, শুরু করলাম। দেখেন, আমি ট্যাক্স পড়াইছি, ট্যাক্স বাংলাদেশে কিভাবে ক্যালকুলেট হয় সেটাও দেখাইছি। ট্যাক্সের প্রোগ্রেস মনে করে দেখেন, যে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন, ডিগ্রেসিভ ট্যাক্সেশন, প্রপোর্শনাল ট্যাক্সেশন, এই তিনটা জিনিস কিন্তু আমি খুব ভালোভাবে দেখাইছি। ডিরেক্ট ট্যাক্সেশন, ইনডিরেক্ট ট্যাক্সেশন, ভ্যালু এডেড ট্যাক্স, তারপরে হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমি খুব ভালোভাবে দেখাইছি ক্লাসে। মনে করে মানে মনে আছে কিনা একটু রিকল করেন, কেউ একটু রেসপন্স করেন। বিষয়গুলো মনে পড়তেছে? জি ইনকাম স্যার। ট্যাক্স তো স্যার জি স্যার। একটা বাংলা পিডিএফ দিছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, বাংলা শিট দিছি ইনকাম ট্যাক্সের জন্য। বাট মানে ইনকাম ট্যাক্সের যতটুকু দরকার আপনার ওর মধ্যে কিন্তু আছে। আপনি ওটা ইংলিশে মানে কনভার্ট, মানে বাংলাটা দিছে এই জন্য যে জিনিসটা মানে খুব ওয়াইডলি লাগে, মানুষের খুব লাগে যখন আপনারা জব টপ করবেন। আহ, প্রথম দিন থেকে লাগবে টিন সার্টিফিকেট কিভাবে খুলতে হয়। হ্যাঁ, এটা টিন সার্টিফিকেট খুলে তারপরে কিন্তু ট্যাক্স দিতে হয়। টিন কিন্তু খুললে ট্যাক্স দিতেই হবে। সো কেউ আগাম অতি উৎসাহী হইলে হয়ে মানে টিন খুলেন না, মানে তখন রিটার্ন জমা দিতে হবে। সরি, ট্যাক্স না দিলেও আপনার ট্যাক্স যদি নাও আসে, ট্যাক্স ইনকাম নাই, তাও আপনার রিটার্ন জমা দিতে হবে। সো সেটা একটা হ্যাসেল। সো যখন জব করবেন তখন হচ্ছে আপনার ওই বিষয়টা কাজে লাগবে, এই জন্য দিয়েছি ওটা। আর ওর থেকে টুকটাক যদি প্রশ্ন আসে, আপনারা আশা করা যায় যে আমি ক্লাসে পড়াইছি ট্যাক্সেশনের উপরে, তো ওর থেকে টুকটাক প্রশ্ন আসলে আপনারা পারবেন। আর এই যে প্রপোর্শনাল, তারপরে রিগ্রেসিভ, প্রোগ্রেসিভ, এগুলো কিন্তু আমি ক্লাসে লেখাই লেখাই দিছি, মনে করে দেখেন। তো সবাই একটু জি স্যার। রেসপন্স করেন যে মানে জিনিসগুলো আপনাদের কাছে আছে কিনা বা মনে আছে কিনা। স্যার মনে তো নাই, আপনি যদি একটু হালকা করে রিপিট করে দিতেন তাহলে আমাদের ভালো হইতো। ভাই এই এত মানে এত বিশাল টপিক যে আমার রিপিট করতে গেলে লং টার্মের ব্যাপার। আচ্ছা শোনেন, আমি আপনাদের কিছু কমন জিনিস ইয়ে করে দেই। ধরেন এগুলো একটুখানি আমি লিখে দিচ্ছি, আপনারা একটুখানি নোট রাখেন, একটু নোট রাখেন যে ডিরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, এটার পার্থক্যটা একটুখানি দেখেন। প্রপোর্শনাল, প্রোগ্রেসিভ, একটা রিগ্রেসিভ ট্যাক্স। সংক্ষেপে বলে দেয়, প্রপোর্শনাল মানে হচ্ছে যার ইনকাম কম বেশি কোনো বিষয় না, সবার জন্য একই পার্সেন্টেজ, সবাই 10% হারে দিবে। আর প্রোগ্রেসিভ সরি রিগ্রেসিভ মানে হচ্ছে যে যার মানে ঘটনা এমন দাঁড়াবে
যে যার ইনকাম কম তার উপরে বার্ডেনটা বেশি পড়বে, যার ইনকাম বেশি তার উপরে বার্ডেন কম পড়বে। এটা হচ্ছে রিগ্রেসিভ। আর প্রোগ্রেসিভ মানে হচ্ছে যার ইনকাম কম সে 3% দিল কথার কথা, যার ইনকাম আর একটু বেশি সে দিল 10%, যার ইনকাম আরো অনেক বেশি সে দিল দেখা যাচ্ছে 15%। তো অর্থাৎ ইনকাম বাড়ার সাথে সাথে আপনার ট্যাক্সটারও বাড়বে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তো এই বিষয়গুলো যদি আপনারা একান্তই না পারেন তাহলে হচ্ছে গুগল একটুখানি সার্চ দিয়ে, অথবা ইদানিং আরো ভালো সলিউশন আছে চ্যাট জিপিটি, এখানে সার্চ দিয়ে আপনারা খুব মানে এটা লিখে বলবেন যে এটার এক্সপ্লেন করতে বলবেন, ব্র্যাকেট মানে ব্র্যাকেটে লিখে দিবেন যে কিপ ইট কনসাইজ এন্ড পিন পয়েন্ট, তাহলে আপনার খুব ছোট্টের মধ্যেও একটা সামারি দিয়ে দেবে। আর এগুলো আমি লিখাই দিছিলাম ক্লাসে, যার কাছে নোট আছে একটু কালেক্ট করেন। সামনে আগাবো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, কে যেন একটা বলতেছিলেন আইপি মনে হয়, উনি বললেন না যে মনে নাই? জি স্যার। হ্যাঁ, আপনি একটু আনমিউট করেন। মানে আপনি হচ্ছে যে যেটুক বললাম মানে কিছুটা মনে আসতেছে যে আহ, জি জি স্যার, হালকা হালকা মনে আসতেছে জি স্যার। হ্যাঁ, স্যার। আপনি যদি নোটটা একটু কালেক্ট করেন তাহলে মনে হয় আর একটুখানি সুবিধা হবে। জি আর স্যার। তাহলে শর্টকাট বুদ্ধি তো শিখাই দিলাম। জি স্যার। আর এছাড়া আর্নল্ডের স্যার বইতে, ওই যে আর্নল্ডের বইতে আপনারা পাবেন, আর্নল্ডের বইতে খুব ডিটেলস পাবেন। স্যার ওই যে বললেন স্যার প্রোগ্রেসিভ আর রিগ্রেসিভ, স্যার প্রোগ্রেসিভ স্যার ধরুন আমার ইনকাম কম বলে আমি কম দিব, আর যার ইনকাম বেশি বলে সে বেশি দিবে। স্যার রিগ্রেসিভ তো সেইটা স্যার, যে ধরেন যার ইনকাম মানে সোর্স বেশি তার উপর দায়ভার বেশি, তাহলে স্যার দুইটা না না তাহলে না, একই রকম না রিগ্রেসিভ স্যার? মানে কম। রিগ্রেসিভ যার দায়ভার বেশি তারপরে কম। যেমন আমি একটা কথা বলি, শোনেন বুঝাচ্ছি দেখেন। ধরেন ভ্যাট, যেমন হচ্ছে আপনি একটা শার্ট কিনলেন 100 টাকা দিয়ে, তো ওর উপরে 10% ভ্যাট আছে, সেলস ট্যাক্স। তো এই সেলস ট্যাক্স হচ্ছে আপনার 10%, তো আপনার 10 টাকা ট্যাক্স। তো যে রিক্সা চালায় তার মাসিক ইনকাম 5,000 টাকা, তার কাছে কিন্তু 100 টাকা মেলা, সরি 10 টাকা মেলা। কিন্তু যার ইনকাম মাসে মানে প্রতি মাসে 1,00,000 টাকা, তারও তো ওই 10 টাকা দেওয়া লাগতেছে আলটিমেটলি। কিন্তু মানে তার ওই 10 টাকা যে যাচ্ছে ও বুঝতেই পারতেছে না। আমার কথা বুঝতেছেন? কিন্তু প্রোগ্রেসিভে কি আছে? প্রোগ্রেসিভ ধরেন আমার আমার ইনকাম 10,000 টাকা, আমার ট্যাক্স মাফ। যার ইনকাম 1,00,000 টাকার উপরে তার 5% ট্যাক্স, যার ইনকাম দেখা যাচ্ছে 10 লাখ টাকার উপরে তার 20% ট্যাক্স। মানে এরকম ভাবে বাড়বে, পার্সেন্টেজই বাড়বে। জি স্যার, বুঝছি স্যার, তাহলে স্যার মনে পড়ছে স্যার। প্রপোর্শনালটা যেটা বললেন যে সবাই 10% হারে একটা দেবে, মিনিট, তাহলে ওটা কি? একটা মিনিট সময় লাইনে থাকবেন, আমার বাসায় মনে হয় কেউ একটুখানি ডাকতেছে। জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ বলেন, কি বলছিলেন বলেন। স্যার আপনি বললেন যে প্রোগ্রেসিভে যার কম সে কম দেবে, আর যার বেশি সে বেশি দেবে, আর রিগ্রেসিভে সবাই সমান দিচ্ছে, তাহলে প্রপোর্শনালে তাহলে কি হচ্ছে? প্রপোর্শনাল হচ্ছে পার্সেন্টেজ সেম থাকবে। ধরেন দশ মানে পার্সেন্ট যার মানে সবার জন্য যার দশ যত পার্সেন্ট ইনকাম, যার যত ইনকাম সে মানে তত পার্সেন্ট, মানে 10% করে সবার ফিক্স, যার যত ইনকাম সবারই করবে ফিক্স। তার হ্যাঁ ওখান থেকে 10% কেটে নেবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রপোর্শনাল। আর ধরেন প্রোগ্রেসিভ হচ্ছে যে ধরেন ইনকাম যত বাড়বে তত পার্সেন্টেজও বাড়বে। ধরেন আমার ইনকাম 1,00,000 টাকা, আমার 5%, যার ইনকাম 10 লাখ টাকার উপরে তার 20%, যার ইনকাম 1 কোটি টাকার উপরে তার 30%। এটা হচ্ছে প্রোগ্রেসিভ, মানে পার্সেন্টেজই বেড়ে যাবে। আর রিগ্রেসিভটা কি বললেন? আর রিগ্রেসিভ হচ্ছে যে ধরেন একজনের ইনকাম মাসে 5,000 টাকা, বা মাসে দেখা যাচ্ছে 1,000 টাকা ইনকাম, এমন মানুষও তো আছে। ধরেন একজনের মাসে 5,000 টাকা 1,000 টাকা ইনকাম। এখন ধরেন সে 500 টাকা দিয়ে একটা শার্ট কিনলো, শার্টের সেলস ট্যাক্স 10%, তাহলে তার 50 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। আবার ধরে নেন যে আপনার যে মাসে 20,000 টাকা ইনকাম করে, তাকেও ওই শার্টের জন্য 50 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। আবার যার ইনকাম মানে মাসিক 1 লাখ, তাকেও ওই শার্টের জন্য 50 টাকা
ট্যাক্স দিতে হচ্ছে। তো হিসাব করে দেখেন যে যার ইনকাম 1 লাখ তার কাছে কিন্তু 50 টাকা সে বুঝতেছেই না যে যাচ্ছে। যার ইনকাম 20,000 সে কিছুটা বুঝতেছে বা বুঝতেছে না, বাট যার ইনকাম 1,000 টাকা তার কাছে কি ওই 50 টাকা অনেক ভ্যালুয়েবল না? আমার কথা বুঝতেছেন? মানে জি তার স্যার। আয়ের একটা বিরাট পার্সেন্টেজ খেয়ে জি নিচ্ছে স্যার। না ট্যাক্স। এটা হচ্ছে রিগ্রেসিভ। মানে আপনি পার্সেন্ট ওই 50 টাকা কিন্তু ওর আয়ের প্রায় পয়েন্ট, ওর আয়ের 0.5%। মানে স্যার রিগ্রেসিভটা এমন হচ্ছে যে সবার ক্ষেত্রে ফিক্সড, কিন্তু মানে পার্সেন্টেজ না এখানে, মানে যার যত ইনকাম ইনকামের সেটা দেখা না পার্সেন্টেজ, কিন্তু। ইনকামের পার্সেন্টেজ মানে তার ইনকামের একটা বড় পার্সেন্টেজ খেয়ে ফেলতেছে। মানে তাহলে যার কম তার বেশি হচ্ছে, আর যার বেশি তার কম হচ্ছে। তার কম হচ্ছে, এক্স্যাক্টলি। মনে হয় ঠিক আছে পার্থক্য স্যার, বুঝতে পরিষ্কার। যাই হোক, জি এখন আমরা জি সামনে স্যার। যাই। এখানে একটু দেখি যে আমি আরো বিভিন্ন টাইপস এর ট্যাক্সটা আমি দেখাইতে পারি নাই। দেন ইনকাম ট্যাক্স আমি বলছি যে ইন্ডিভিজুয়াল যত ইনকাম করবে তার উপর একটা শিটও দিছি, আরো ডিটেলসে যাচ্ছি না। সেলস ট্যাক্সের কথা বললাম যে একটা যখন পয়েন্ট অফ সেল মানে পস মেশিন, যেখানে আপনি শোরুম থেকে একটা জিনিস কিনলেন, কেনার পরে ওই কেনার সময় যদি তার দাম 100 টাকা হয়, দেখা যাচ্ছে 15% একটা ট্যাক্স আছে। 100 টাকার জন্য তার 115 টাকা দাম দাম হচ্ছে শার্টটা। ওই 15 টাকা কিন্তু ওই শোরুম আলাদা নিচ্ছে না, ওটা কিন্তু গভর্নমেন্ট নিয়ে নিয়ে যাচ্ছে ওদের কাছ থেকে। তো ইনডিরেক্টলি ওদের কাছ থেকে গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে ট্যাক্সটা। সো এইটা হচ্ছে আপনার সেলস ট্যাক্স। আচ্ছা, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কোনো প্রোডাকশন প্রসেসের প্রত্যেকটা স্টেজে আপনাকে একটা করে চার্জ করা হয়। যেমন আপনার কাছে সুতা ছিল, আপনি একটা কাপড় বানাইছেন, সুতার দাম ছিল 100 টাকা, কাপড় বানাই বিক্রি করতে গেছেন 200 টাকায়, ভ্যালু অ্যাড করছেন। সেই ভ্যালু অ্যাডের জন্য আপনি, এটাও আমি ক্লাসে দেখাইছি। তো ওইখানে গভর্নমেন্ট প্রত্যেকটা স্টেজে একটা করে ট্যাক্স নেয়। আচ্ছা, প্রপার্টি ট্যাক্স আপনাদের হচ্ছে যে খাজনা, আমরা বাংলায় যেটা বলি খাজনা। জমি বা ঘর বাড়ি থাকলে আপনার কাছ থেকে এই খাজনা, এই যে ভূমি অফিসে যে দিয়ে আসতে হয়, এটা হচ্ছে যে আপনার প্রপার্টি ট্যাক্স। এক্সাইজ ট্যাক্স খুব গুরুত্বপূর্ণ। এই প্রপার্টি ট্যাক্স আর এক্সাইজ ট্যাক্স এই দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে আমাদের বাস্তব জীবনে খুব কাজে লাগে। এক্সাইজ ট্যাক্স হচ্ছে মানে বিলাস দ্রব্য যেগুলো, যেগুলো হলে না হইলেও চলে, যেমন আহ তামাকজাত দ্রব্য, অ্যালকোহল, হ্যাঁ, খুব দামি ব্র্যান্ডের মদ, দামি ব্র্যান্ডের কাপড়, দামি ব্র্যান্ডের গাড়ি, হ্যাঁ, রোলস রয়েস, তারপরে হচ্ছে মার্সিডিজ বেঞ্জ, তারপর হচ্ছে বিএমডাব্লিউ, এরকম বিশাল বিশাল মানে বিলাসবহুল গাড়ি। তো এগুলো তো এখন না হইলেও আমার মানুষকে না খেয়ে মরে যাচ্ছে না। তো এইগুলারে ডিসকারেজ করা হয় যাতে এই ধরনের শিল্প, গাড়ি ফ্যাক্টরি যাতে বাংলাদেশে গড়ে ওঠে। তো ডিসকারেজ করার উপায় কি? এই ধরনের যদি বাংলাদেশে তুমি আনতে চাও, তাহলে তোমার দেখাচ্ছে যে 700% ট্যাক্স দিতে হবে। কারণ বিলাসবহুল গাড়ির উপরে বাংলাদেশে 700% ট্যাক্স। মানে 1 কোটি টাকা দিয়ে গাড়ি আনলে মানে 7 কোটি টাকা গভর্নমেন্টে নিয়ে যাবে, নিবে, মানে গাড়ির দাম হয়ে যাবে 8 কোটি। সাধারণত মানুষ আনতে চাবে না। তো এর ফলাফল হচ্ছে যে মানুষ, মানে বিদেশের এটা করা হয় এই কারণে যাতে মানুষ এই যে সিগারেট টিগারেট বা এই ধরনের বিলাসবহুল জিনিসপত্র কম আমদানি করে এবং ওই ধরনের শিল্প যাতে বাংলাদেশে গড়ে ওঠে। এটা বলে এক্সাইজ ট্যাক্স। আচ্ছা, ইনহেরিটেন্স ট্যাক্স মানে দেখা যাচ্ছে আপনি যখন প্রপার্টি বাবা মার ছিল, আপনি সেটা নিজের মালিকানায় পেয়ে গেছেন বাবা মা মারা যাওয়ার পরে। সো ওইখানে যখন আপনার নামে ট্রান্সফার হয়, গভর্নমেন্ট একটা ট্যাক্স নেয় দলিল করার সময়। কর্পোরেট ট্যাক্স হচ্ছে কোম্পানি একটা লাভ করছে, সেই লাভের উপর গভর্নমেন্ট যে ট্যাক্সটা নেয় সেটা হলো, মানে বিজনেস বা কর্পোরেশনের লাভের উপর যেটা নেয় সেটা হচ্ছে যে কর্পোরেট ট্যাক্স। কাস্টম ডিউটি, যদি আপনি ইম্পোর্ট করেন বা এক্সপোর্ট করতে চান কোনো জিনিস, তাহলে গভর্নমেন্টের একটা ট্যাক্স দিয়ে বর্ডার পার করা লাগে। সো এই যে ট্যাক্স ইম্পোর্ট বা এক্সপোর্টের সময় ইয়ে করা হয়, আহ, আরোপ করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে যে কাস্টম ডিউটিস। এটাও গুরুত্বপূর্ণ। এই ছিল মোটামুটি ট্যাক্সের প্রকারভেদ, এইগুলো জানলেই হবে আপাতত। তো প্রথম সেশন তো শেষ। কারো কোনো প্রশ্ন আছে? না হলে আমি এটা শেষ করে পরে আরেকজনের সঙ্গে লঞ্চ করে দেন। না স্যার, সমস্যা নেই। স্যার ওই যে আমরা জানি তো স্যার, যে এমআরপি লেখা থাকে স্যার, তখন স্যার ওটার মানে যে ম্যাক্সিমাম রিটেলার প্রাইস স্যার, আচ্ছা, ওইখানে এটা কি আমি স্যার পরে ট্যাক্স অ্যাড? পরের সেশনে আলোচনা করি। ওই যে কেউ একজনের সঙ্গে লিঙ্ক দেন। জি স্যার।